9 আগস্ট 2024 3 থেকে 4টার দিকে কলকাতা মৌমিতা দেবনাথ নামের এই ডাক্তারকে তার নিজের হাসপাতালে দর্শনের পর হত্যা করা হয়েছে। তবে তার থেকে বড় কষ্টের কথা হচ্ছে, যখন মৌমিতা দেবনাথকে নির্যাতন করা হয়েছিল তখন তার হাত চেপে ধরেছিল তার ওই কলিগ, তার ওই মেয়ে বান্ধবী। চোখ বন্ধ করে শুধু একবার ভাবুন সেই কষ্টটুকু, কতটা যন্ত্রণা পেয়ে মারা গেছেন। এরপরেও চুপ করে থাকবেন, শেয়ার করতে কি লজ্জা লাগছে? আজ ওই মেয়েটির জায়গায় যদি আপনার বাড়ির কেউ হতো। আরজি কর কাণ্ডে রাহুলকে পাল্টা কুচা রূপ কানোয়ার নিয়ে কে এই নারী? আরজি কর দর্শন কাণ্ডে নিয়ে রাহুল গান্ধীর মুখ খুলতেই তাকে মনে করানো হয়েছে রূপ কানোয়ারের কথা, যে তরুণীর মৃত্যু হয়েছিল রাজীব গান্ধীর জামানায়। কে এই রূপ কানোয়ার? দেখে নেওয়া যাক। আরজি কর দর্শন কাণ্ড নিয়ে একদিকে বিক্ষোভে উত্তাল গোটা দেশ, অন্যদিকে শুরু রাজনৈতিক তর্ক বিতর্ক। এক এক আমলের অপরাধ টেনে এনে দোষারোপের পালা। আর সেই পরিস্থিতিতেই রাহুল গান্ধী এ ঘটনার মুখ খুলতেই তাকে শুনতে হয়েছে রাজীব গান্ধীর আমলেও তো মরে যেতে হয়েছিল রূপ কানোয়ারকে। এক মৃত মহিলার নিরাপত্তা ও ন্যায় বিচারের প্রসঙ্গে টেনে আনা হয়েছে আরেকজন মৃতদেহ মহিলাকে। কিন্তু কে এই রূপ কানোয়ার? রূপ কানোয়ারকে বেঁচে থাকার নিরাপত্তাও জোগাতে পারেনি এই দেশ। তারও মৃত্যুর জন্য দায়ী ছিল পিতৃতন্ত্র, যা মেয়েদের একটা নির্দিষ্ট কূপেই ঢুকিয়ে রাখতে চায়। তাই সতীদাহ প্রথা আইন করে রদ হয়ে যাওয়ার 150 বছর পেরিয়েও সতী হতে হয়েছিল রূপ কানোয়ারকে। সেটা 1987 সালের 4 সেপ্টেম্বর। তার অনেক আগেই 1829 সালের 7 ডিসেম্বর রাজা রামমোহন রায়ের অক্লান্ত পরিশ্রমের লর্ড বেন্টিংকের নির্দেশে রদ হয়েছিল সতীদাহ প্রথা। কিন্তু রাজস্থানের শিকার জেলার দেওরলা গ্রামে সে নির্দেশ পৌঁছয়নি। রাজপুত নারীর আদেশে স্ত্রী জ্যান্ত পুড়ে মরা সেখানে নারীর কাছে গর্বের বিষয়। স্বামীর সঙ্গে সহমরণে গিয়েছিলেন 18 বছরের রূপ কানোয়ার। অনেকের দাবি রূপ কানোয়ার নাকি তার দেবরকে জানিয়েছিলেন তিনি সহমরণে যাওয়ার জন্য প্রস্তুত হলেই যেন তার স্বামীর চিতায় আগুন দেওয়া হয়। অন্যদিকে কিছু সংবাদ মাধ্যমের দাবি ছিল অনেক লোকের উপস্থিতিতে জোর করে রূপ কানোয়ারকে স্বামীর চিতায় তুলে দেওয়া হয়। সত্যি বলতে সতীদাহ প্রথা প্রচলিত থাকার সময়েও তো অনেকেই জোর করে সহমরণে যেতে বাধ্য করা হতো, যে নারীরা স্বেচ্ছায় এই ভয়ঙ্কর নিয়তি বেছে নিতেন। তার পিছনেও যে পিতৃতন্ত্রের দীর্ঘদিনের মগজ ধুলাই ছিল তা আর বলার অপেক্ষাই রাখে না। যে কোনো কারণেই হোক না কেন 18 বছরের মেয়েটিকে এ দেশ বেঁচে থাকার নিরাপত্তাটুকু দিতে পারেনি, এ কথাই একমাত্র সত্য। এমনকি আইন ভঙ্গ করে সতীদাহ ঘটানোর দায়ে অভিযুক্তদের শাস্তি দিতেও পারেনি। 32 বছর ধরে এ মামলা তারিখের পর তারিখ গড়িয়ে গিয়েছে কেবল, আর বিস্মৃতির অতলয়ে তলিয়ে গিয়েছিল রূপ কানোয়ার। ন্যায় বিচারের দাবিতে নয়, আরেক তরুণীর ভয়ঙ্কর মৃত্যুর ঘটনায় ফ্রেশ রাজনীতি হাতিয়ার হিসাবে এবার উঠে এলো তার নাম। দর্শনের অভিযুক্তরা যদি বুটে দাঁড়ান, বিচারের দাবি যাবে কোথায়? দর্শন কাণ্ডের পর বিচারের দাবি উঠে জনগণের বুটে জিতে আসা প্রশাসনের কাছে বিচার চায় জনতা। অথচ সেই বুটের টিকিট পাওয়া ভিড়ে তো এমন নামও থাকে যে নিজেই দর্শন বা নিগ্রহে অভিযুক্ত। দর্শনের অভিযুক্তরা যদি বুটে দাঁড়ান, বিচারের দাবি তবে কোথায় পৌঁছবে? দর্শনের ঘটনার পর বিচারের দাবি উঠে নারীদের সুরক্ষা দাবিও। আরেকদিকে দর্শনের আদৌ হয়েছে না হয়নি, এর মধ্যে ষড়যন্ত্র আছে কিনা তা নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক তর্ক বিতর্ক। সমস্ত বিষয়টার একদিকে দাঁড়িয়ে থাকে জনতা, আরেকদিকে জনতার বুটে জিতা ক্ষমতায় আসা প্রশাসন। কিছু মানুষের বুট পাওয়া বিরোধীরাও থাকেন কি এই পুরো পরিস্থিতির মধ্যে? মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে নানা প্রকল্পের ঘোষণা করা হয়, কিন্তু বিচারের দাবিতে এই সমস্ত বিক্ষোভ, আশ্বাস সব কিছুর মধ্যেও যে প্রশ্ন উঠে আসে তা হলো কয়েকগুচ্ছ সরকারি শপথ এবং আয়োজনের পরও কেন আমাদের দেশ মেয়েদের ধর্ষণ বা যৌন নির্যাতনের হাত থেকে বাঁচাতে পারে না? আর সেই প্রশ্নের প্রেক্ষিতেই মনে পড়ে যায়, বুটে লড়ার জন্য প্রত্যেকটি দল যে প্রার্থীদের টিকিট দেয় তাদের মধ্যে অনিবার্যভাবে এমন কিছু নাম থাকে যাদের সঙ্গে ধর্ষণ বা নির্যাতনের অভিযোগ জড়িয়ে আছে। যে জননেতা বুটে জিতে প্রশাসক হবেন
যার উপরে নারীদের নিরাপত্তা বজায় রাখার দাও বর্তাবে, তিনি যদি নির্যাতনে অভিযুক্ত হন, তাহলে রক্ষকের ভক্ষক হয়ে ওঠার প্রবাদই কি প্রকারান্তরে সত্যি হয়ে যায় না? প্রতি 16 মিনিটে এ দেশের একজন নারী ধর্ষিত হন, অনেকেই খুন হয়ে যান। এই অবস্থায় দেশের প্রতি রাজ্যের শাসকদের নারীর নিরাপত্তা নিয়ে মাথা ঘামানোর কথা ছিল, আর তার জন্যই প্রশাসকের ভূমিকায় বেছে নেওয়ার কথা ছিল এমন মানুষদের যারা এই বিষয়টি নিয়ে সহমর্মী। এ তো গেল সরাসরি অপরাধের কথা। তাছাড়া নারীর প্রতি অবমাননা সূচক মন্তব্যের ক্ষেত্রে তো কোনো দলই কম যায় না। সে বিরোধী দলের মহিলা প্রার্থীকে যৌনগন্ধি মন্তব্য করাই হোক, কিংবা ধর্ষণ নিগ্রহের ঘটনার পর মহিলার দিকে অভিযোগের আঙ্গুল তুলেই হোক, অন্যায় যে করে সে যেমন অপরাধী, অন্যায় যে সহে তার অপরাধই কিন্তু কম নয়। এ সময়ে দাঁড়িয়ে আমরা তাদের এনেবলার বলেছিনি, আর এও জানি নির্বাচনী প্রচারে বিধানসভায় সংসদে প্রতিটা রাজনৈতিক দলের নারী প্রতি যে মানসিকতা প্রকাশ পায়, তার নারী নিগ্রহে আরও একটু শক্ত জমিতে দাঁড় করায়। সেই বিকৃতি মানসিকতার প্রকাশটুকুও যদি বন্ধ না করা হয়, ধর্ষিতার জন্য ন্যায় বিচার চাওয়া তবে সাময়িক হয়ে থাকে। স্বাধিকার, মর্যাদা এবং নিরাপত্তার বিষয়টিকে তারাই যদি এমন চোখে দেখেন, তাহলে বিচারের দাবি শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবে? আরজি কর মেডিকেল কলেজের রহস্যজনক পরিস্থিতি 9 আগস্ট 2024 ডাক্তার মৌমিতা দেবনাথের জীবন কেটে যায়। তার মৃত্যুর মানসিক স্বাস্থ্য এবং চিকিৎসা পেশাদারের সুস্থতা সম্পর্কে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে যারা উচ্চ চাপের পরিবেশ কাজ করে, তারা উত্তরাধিকার, চিকিৎসা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নীতিতেই পরিবর্তনকে অনুপ্রাণিত করে চলেছে। ডাক্তারদের জন্য আরও ভালো সহায়তা ব্যবস্থা আহ্বান সহ। মৃত্যুকালে ডাক্তার মৌমিতা দেবনাথের বয়স হয়েছিল 31 বছর। তিনি 1993 সালে জন্মগ্রহণ করেন। ডাক্তার মৌমিতা দেবনাথের মামলায় সন্দেহভাজন ব্যক্তির নাম সঞ্জয় রায়। তিনি কলকাতার পুলিশের একজন নাগরিক স্বেচ্ছাসেবক হিসাবে পরিচিত ছিলেন। ডাক্তার মৌমিতা দেবনাথ কলকাতার আরজি কর মেডিকেল কলেজের একটি সেমিনার হলে তার অচেতন দেহ আবিষ্কার করা হয়েছিল। ময়নাতদন্তের সময় তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণটিকে নির্মম যৌন নির্যাতনের পর হত্যা বলে সন্দেহ করা হয়েছিল। তিনি রাতের খাবার খেয়ে পড়াশোনা করতে যাওয়ার পর ঘটনাটি ঘটে। মৃত্যুর সঠিক সময়টি সেই রাতে গভীর বলে বিশ্বাস করা হয়। ডাক্তার মৌমিতা দেবনাথের একটা মাত্র শরীর ছিল, আর 18 থেকে 20 জন পুরুষ যৌন নির্যাতন করেছিল। কি এক নির্মম অত্যাচার! 113টা কামড়ের দাগ। জাস্ট ইমাজিন, একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসবে। এই পুরো সময়টা যে দুজন ব্যক্তি মৌমিতার হাত চেপে ধরেছিল, তাদের মধ্যে একজন ছিল মৌমিতার ফিমেল কলিগ। আই রিপিট, মৌমিতার ফিমেল কলিগ। চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগ মুহূর্ত পর্যন্ত মৌমিতা নিশ্চয় তার ফিমেল কলিগের দিকে তাকিয়েছিল। সে চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করেছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তুমি তো একটি মেয়ে। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে সঙ্গে থাকবেন, এবং ফেসবুকে দেখেন তাহলে ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।